এনসিপি শুড হ্যাভ বিন কন্টেস্টেড উইথ মানে ইন অন্তত 100 সিটস। মানে বিগত 6-7 মাস যাবত আপনি যে সিচুয়েশন আছেন এটা আপনি এনজয় করছেন আর কি। অফকোর্স আমি মনে করি যে আমার সিজন পলিটিশিয়ান হয়ে ওঠার পেছনে এই সময়টার চেয়ে সুন্দর সময় আমি আর হয়তো পাবো না। মানে এটা একটা শিক্ষণীয় সময় আপনি পার করছেন, জটিল এবং শিক্ষণীয় অবশ্যই। যদি আপনাদের কথা শুনে যদি এটা এখানে একটা স্টেশন না হইতো তাহলে আসলে কি দাঁড়ায় সিনারি কি হইতো আজকে? সিনারিও আমার কাছে মনে হয় যে পারিপার্শ্বিকতা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে এটা একটু বেশি কাজ করতে হয়। সোহরাওয়ার্দী উদ্যানে 2টা গেটে মানে যেখানে চায়ের দোকানগুলো সেগুলো বসানো নিয়ে একটা ঝামেলা তৈরি করে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাময়িক জিনিস, এগুলো কি খুব সিরিয়াস কিছু? অবশ্যই সিরিয়াস কিছু। আপনি কি বলেন, তনু ধর্ষণের যে আন্দোলন গড়ে উঠেছিল সেটার পরেই আসলে চুনারুঘাটের আন্দোলনটা শুরু হয়। আমাদের যে পরিচয়পত্র সেটার মধ্য দিয়েও কিন্তু আমরা এই বিষয়গুলো অ্যাচিভ করতে পারতাম, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়নাবাজির মতো কার্ডবাজি আর কি। মানে কিছু একটা সমস্যা হলে তাসের মতো কার্ড প্রোভাইড করে। মানে আমার কাছে মনে হয়েছে যে ওই যে বিশ্বাসের বিপ্লবী শক্তির একটা বিষয় ঘটে। এটা আপনি মানে আমাদের পৃথিবীর যে পলিটিক্যাল হিস্ট্রি এটা দেখতে গেলেও দেখবেন পার্টিগুলো যখন পার্টি হয়ে যায় তখন বিপ্লবী শক্তির যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ট্রাস্টের ক্রাইসিস। কাউকে সে ট্রাস্ট করতে পারে না, সবাইকে মনে করে তাকে খুন করতে আসতেছে এবং তাকে প্রতিবিপ্লবী প্রত্যেকে, কিন্তু যাকেই সে ভরসা করবে সেই আসল প্রতিবিপ্লবী। এই ঘটনাটাও ঘটে, এটা কমন। আচ্ছা আচ্ছা। সো আমার কাছে মনে হয় বাংলাদেশে একটা সিমিলার সিচুয়েশন ঘটেছে। মানে আমরা তীর্থের কাকের মতো কেমন তাকায় থাকলাম যে উনি আসবেন। বাংলাদেশের যে যে জিনিসটা আমাদেরকে নেপোলিয়ন বলছিলেন আর কি, যে আমি দেখলাম যে ধুলায় আমার ফ্রান্সের মুকুট গড়াগড়ি খাচ্ছে, আমি তলোয়ার দিয়ে তুলে নিলাম আর কি। তো সে এরকম বিষয় যে যেখানে আমাদের বাংলার তাজ মুকুট পরে আছে, ডক্টর মোহাম্মদ সাহেব আসবেন, উনি নিজে পড়বেন, আর কেউ এটা ধরবে না। কারণটা কি ছিল আর কি? আমরা যদি উদাহরণ হিসেবে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে ধরি তাহলে আমার কাছে মনে হয় না ইটস ফেয়ার। রওশন এরশাদকে ধরলে এটা ফেয়ার না। মানে দেয়ার বিং মানে তারা হচ্ছে চাঁদ, সূর্যের আলোয় আলোকিত চাঁদ। পিছনে একজন পুরুষ আছেন যাকে আসলে উনি রিপ্লেস করছেন, তারপরে ওনার ক্যাপাসিটি দিয়ে উনি হয়ে উঠছেন। বাংলাদেশের সবচেয়ে নন্দিত নারী নেতৃত্ব আসলে মানে খালেদা জিয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমিরুল উইথ পিপল অ্যান্ড পলিটিক্সের আরেকটা এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আছে আমাদের নেত্রী, সকলের পরিচিত মুখ সামান্তা শারমিন, যিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অবশ্য এর চাইতেও তার বড় পরিচয়, সে রাজপথের একটা লড়াকু যোদ্ধা। আমরা যাকে মানে বিভিন্ন সময়ের তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা আন্দোলন থেকে শুরু করে বা তারও পুরনো বোধহয় আন্দোলনের সাক্ষী আমাদের নেত্রী। তো তিনি আসছেন আমাদের আজকে এপিসোডে কথা বলতে। সামান্তা, আপনাকে স্বাগতম আমাদের আমিরুল উইথ পিপল অ্যান্ড পলিটিক্সে আসার জন্য। তো কেমন আছেন আপনি আর কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য। যাক, তো এখন কি অবস্থা, কেমন চলছে আপনার প্রতিবাদী এবং বিদ্রোহী রাজনীতির অবস্থা? প্রতিবাদী বিদ্রোহী রাজনীতি সবসময় খুব একটা আনকনভেনশনাল এবং ক্রিটিক্যাল অবস্থায় থাকে। আমার অবস্থাও একই, তবে আই এনজয় দিস কাইন্ড অফ মানে ক্রিটিক্যাল সিচুয়েশন। আমি এনজয় করি। মানে বিগত 6-7 মাস যাবত আপনি যে সিচুয়েশন আছেন এটা আপনি এনজয় করছেন আর কি। অফকোর্স আমি মনে করি যে আমার সিজন পলিটিশিয়ান হয়ে ওঠার পেছনে এই সময়টার চেয়ে সুন্দর সময় আমি আর হয়তো পাবো না। মানে এটা একটা শিক্ষণীয় সময় আপনি পার করছেন। জটিল এবং শিক্ষণীয় অবশ্যই। যে খুবই চমৎকার। মানে প্রতিটা মানুষ আসলে সমস্যাকে সমাধান হিসেবে দেখে না, আপনি দেখতেছেন, অবশ্যই খুবই চমৎকার জিনিস। যাই হোক, আমরা আপনার রাজনীতির সূচনা নিয়ে একটু কথা বলি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ছাত্রী ছিলেন, তাই তো? আমরা যতটুকু জানি আর কি। হ্যাঁ, চারুকলার ভাস্কর্য বিভাগের ছাত্রী ছিলাম আমি। সেখান থেকে এই আজকের জার্নি শুরু হলো কিভাবে, রাজনৈতিক জার্নিটা? তো অনেক বড় জার্নি। 2010-11 সাল আমি একটা বামপন্থী ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক পলিটিক্স আমি করেছি। তারপরে আমি সাংগঠনিক রাজনীতি ছেড়ে দিয়ে এক ধরনের পড়াশোনার মধ্যে এঙ্গেজ হই। আমি পরবর্তীতে দেখা যায় যে 2015, 16, 17, 18 এই সময়টায় আমার দেখা গেছে যে ওই স্টুডেন্ট যে মুভমেন্টগুলো, ফ্রিল্যান্স যে মুভমেন্টগুলো, যেগুলো আসলে খুবই স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে, এই ধরনের মুভমেন্টে জড়িত হওয়া হয়েছে।
এবং মানে আমাদের নো মেট্রো রেল যে আন্দোলন ছিল হ্যাঁ, ঢাকা হ্যাঁ, বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে। হ্যাঁ। আচ্ছা, আজকে কি মনে হয় 2026 সালে এসে যে ওই আন্দোলনটা আপনারা ভুল করছিলেন? না, আমি সেদিন প্রথম মেট্রোতে চড়েছি। আচ্ছা, ওকে, মানে সেটাই জিনিস। ধরেন আমিও সেই আন্দোলনের আমার সাথে এটা যুক্ত ছিলাম, যদিও আমি হ্যাঁ। ছাত্র ছিলাম না। তারপর আমার এক ধরনের সংহতি ছিল, ছাত্র দলের রাজনীতি করতাম সে সময়। আমিও নানানভাবে যুক্ত হয়ে গেছিলাম। এখন ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যখন শাহবাগের পার হয়ে টিএসসিতে যখন নামতেছে, এই মেট্রো দিয়ে আসছে যাচ্ছে, তো আপনারা যারা খুব কঠিনভাবে বিরোধিতা করছিলেন না এই উন্নয়নকে, তো আজকে কি মনে করতেছেন যে এটা যদি আপনাদের কথা শুনে যদি এটা এখানে একটা স্টেশন না হইতো, তাহলে আসলে কি সিনারি কি হইতো আজকে? সিনারিও আমার কাছে মনে হয় যে পারিপার্শ্বিকতা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে এটা একটু বেশি কাজ করতে হয়তো। এবং আচ্ছা, আচ্ছা। আমাদের এখন কি আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এই টিএসসিতে? ডেফিনেটলি আপনার একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আপনার যত বেশি ওখানে পাবলিক গ্যাদারিং যত বেশি হবে, আমি পাবলিক গ্যাদারিংকে অনুৎসাহ দিই না, কিন্তু আচ্ছা, এটার একটা আচ্ছা। সিস্টেমেটিক জায়গা থাকা উচিত। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তখন একটা বিশ্ববিদ্যালয় মানে তো আসলে পাবলিক গ্যাদারিং, তাই না? আমাদের অন্তত বাংলাদেশ বা এই ভারতীয় কন্টেক্সটে হ্যাঁ, আরকি। হ্যাঁ। যে কিন্তু একটা জিনিস হয়েছিল, ওই মেট্রো স্টেশন বসানোর নামে সেই সময় যখন কনস্ট্রাকশন কাজটা শুরু হয়, অনেকগুলো সাইমালটেনিয়াসলি কাজ হয়েছে। এগুলো সাক্ষী আপনি নিজেও। ঢাকা মানে যে শরৎ সোহরাওয়ার্দী উদ্যানে ২ টা গেটে মানে যেখানে চায়ের দোকানগুলো সেগুলো বসানো নিয়ে একটা ঝামেলা তৈরি করে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সেগুলো সাময়িক জিনিস, সেগুলো কি খুব সিরিয়াস কিছু? অবশ্যই সিরিয়াস কিছু। আপনি কি বলেন? আচ্ছা। ওই যে চায়ের আড্ডাগুলো, ওই হুম। চায়ের আড্ডাগুলোই ছিল এখন রাজনীতি এখনো তৈরির এখনো কিন্তু কারখানা। চায়ের আড্ডা হচ্ছে। এখন ধরেন হচ্ছে খুব কিন্তু সুন্দর এগুলো একদম কি হয়ে ফাইটের মধ্য যেতেছে। দিয়ে আসলে মানে আচ্ছা, ওকে, এসেছে? মানে আমাদের মূল যে টিএসসির যে মেট্রো স্টেশনটা হয়েছে, এটা আসলে শিক্ষার্থীদের জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে মনে করতেছেন? আপনি যদি একটা নির্দিষ্ট দূরত্ব, যে আচ্ছা, দূরত্বটুকু আপনাকে হয়তো রিক্সা বা হেঁটে যেতে হতো, সেই আচ্ছা, দূরত্ব আচ্ছা, আচ্ছা, কমাটাকেই মানে সাফল্য মনে করেন বা আচ্ছা, আচ্ছা, উন্নয়নের সাফল্য মনে করেন, তাহলে এখানে আমার অনেক কথা আছে। প্লাস আচ্ছা, এখানে আচ্ছা। আসলে যে নন্দনতাত্ত্বিক যে আর্গুমেন্ট গুলো আমাদের ছিল, সেগুলো এখনো বর্তমান। রাজু ভাস্কর্যের যেই ছবি আমরা দেখে অভ্যস্ত ছিলাম, যেই হুম। প্রতিকৃতি রাজু থেকে দেখে, তো টিএসসি এই যে স্টেশনটা দূরত্ব অনেক একটা দূরে। ছবিও আপনি রাজুর তুলতে পারবেন না যেখানে পিছনে মেট্রো স্টেশনের কদাকার মানে জায়গাটা নাই। মানে আগে রাজু ভাস্কর্যের ছবি তোলা, সেখানে একটা প্রোগ্রাম করা এবং যেকোনো ছবি খুবই নন্দনতাত্ত্বিক ভাবে এটা খুব আপলিফটেড হতো। আমি আচ্ছা, যেহেতু আচ্ছা, আচ্ছা। চারুকলার শিক্ষার্থী, ওকে। সেই জায়গা থেকে আমাদের এই আর্গুমেন্ট গুলো কিন্তু তার মানে অনেক হচ্ছে ছিল। যে আমরা নন্দন তত্ত্ব উন্নয়নের চাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি, তাই তো? আমাদের এটা করা উচিত আমাদের আচ্ছা, আচ্ছা, রাষ্ট্রীয় আচ্ছা। পলিসির জায়গা থেকে অ্যাট লিস্ট। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে তো বোধহয় আপনি আস্তে, আস্তে রাষ্ট্রচিন্তার সাথে যুক্ত হয়ে গেছিলেন, তাই তো? আমরা হ্যাঁ, যতটুকু জানি আমি যে আমি চুরানুঘাটের আন্দোলনের পরেই ওই যে এর যেটা মধ্যে আবার চুনারুঘাটের আন্দোলনের সাথে আপনি ছিলেন? হ্যাঁ, চা বাগান শ্রমিকদের সাথে? তার আগে তনু ধর্ষণের যে আন্দোলন গড়ে আচ্ছা, আচ্ছা। উঠেছিল, সেটার পরেই আসলে চুনারুঘাটের আন্দোলনটা শুরু হয়। চুনারুঘাটের চা শ্রমিকদের বেতন বৃদ্ধি, এরপরেই আসলে আমি আ রাষ্ট্রচিন্তা তখনো এখন গড়ে কি ওঠেনি। অবস্থা? তারা কি এখনো ৳১৭০ মজুরি পায় না? এটা বাড়ছে বা এটা কি অবস্থা উল্লেখযোগ্য আছে? পরিমাণে বাড়ে নাই আসলে। এইগুলো মুভমেন্ট হয়, আবার মুভমেন্ট গুলো এই স্তিমিত যে হয়ে যায়। সম্প্রতি বোধহয় ওখান আমাদের থেকে ওই চুনারুঘাট থেকে কিন্তু খায়রুন, আপনার নাম মনে আছে, উনি হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কমিশনার আম হইলেন যে ইলেকশন হ্যাঁ, করলেন হ্যাঁ, আরকি। হ্যাঁ, আমার মনে আছে এরপর জনপ্রতিনিধি নাকি হয়েছিলেন। জনপ্রতিনিধি হইছেন। এবং ওই আন্দোলনটা হুম, হুম। ওনার জনপ্রতিনিধি হওয়ার পিছনে একটা বড় ওই খায়রুন ভূমিকা উনি কি পালন এখন করে। ন্যাশনাল কোনো পলিসির সাথে আছেন বা কি অবস্থা তার এখন? আমি যতটুকু জানি যে উনি আ এলাকা ভিত্তিক কাজ করতে এখনো আগ্রহী এবং উনি এলাকা কমিউনিটি ভিত্তিক বেসড কাজ কমিউনিটি কমিউনিটি রাজনীতি করে। পলিটিক্স এর প্রতি উনি যেহেতু ওই কমিউনিটি থেকে উঠে এসেছেন। আচ্ছা, এই যে বোধহয় খুব রিসেন্ট পিএম তারেক রহমান গিয়েছিলেন, সেখানে কার্ড ইস্যু করে আসছে আরকি এই হুম। যারা চা শ্রমিক। এটাকে কিভাবে দেখতেছেন? এটা কি আসলে তাদের বেতন ভাতা বৃদ্ধি না করে বা কর্মসংস্থান আরো ইমপ্রুভ না করে কার্ড দিচ্ছি, অর্থাৎ আমাদের সোশ্যাল পলিটিক্স হচ্ছে। এটাকে কিভাবে দেখতেছেন আপনি? এটা হচ্ছে বিএনপির কার্ডের রাজনীতিটা হচ্ছে একটা ওয়েলফেয়ার পলিটিক্স থেকে তারা এই আইডিয়াটা নিয়েছেন। আচ্ছা, আচ্ছা। যেখানে আমার ভোটারের যে এনআইডি, আমার যে হুম, জাতীয় হুম। পরিচয়পত্র, সেটার মধ্য দিয়ে আমি এই কাজগুলো করতে পারতাম। তাহলে আমার আচ্ছা, আচ্ছা। সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যেটা ইউরোপেও আমেরিকাও প্র্যাকটিস করতে দেখি, সোশ্যাল হ্যাঁ, হ্যাঁ। সিকিউরিটি নাম্বারের একটা গুরুত্ব বহন করতো। শুধুমাত্র ভোটের জন্য এটা কাজে লাগবে আর অন্য সময় কাজে লাগবে না, এটা কিন্তু তাহলে হতো না। আমাদের যে পরিচয়পত্র, সেটার মধ্য দিয়েও কিন্তু আমরা এই বিষয়গুলো অ্যাচিভ করতে পারতাম। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওদের আয়নাবাজির মতো কার্ডবাজি আরকি। আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। কিছু একটা সমস্যা হলে তাসের মতো কার্ড মানে হ্যাঁ, প্রোভাইড এটা করে, তো কিন্তু ধরেন মানে কল্পবিজ্ঞানী এইচ.জি. ওয়েলস একবার বলছেন অনেকদিন আগে, আরো প্রায় আগে, যে মানুষ একটা সময় আসবে যখন একটা নাম্বার নিয়ে জন্মগ্রহণ করবে, ওই নাম্বারের উপর সে বেঁচে থাকবে এবং ওই নাম্বারটা নিয়ে সে মারা যাবে। হ্যাঁ? তো আশা দুঃখজনক করি সেটা হবে খুবই। আশা করি হয়তো হবে। কিন্তু আমি বলছিলাম যে ধরেন এই যে কার্ডের যে মানে চুনারুঘাটে যে শ্রমিকরা, চা শ্রমিকরা যে কার্ড পেল সামাজিক সুরক্ষা হিসাবে আরকি, হ্যাঁ?
এটা কি মোর বেটার নাকি আরো ভালো ছিল যে তাদের কর্মসংস্থান আমি আপনাকে বলি যে রুটি সবচেয়ে ভালো কি, ওখানে তো আসলে কোম্পানি কাজ করে, হ্যাঁ হ্যাঁ এটা তো আপনার রাষ্ট্রায়ত্তকরণ না। এই সেক্টরটা চা সেক্টর তো টোটালি ব্যক্তি কিন্তু এটা রাষ্ট্রের আন্ডারে ছিল এক সময় আমাদের দেশে, কিন্তু এটা যখন কোম্পানির আন্ডারে নিয়ে যায় তখন তো একটা বিশেষ পরিস্থিতিতে এটা চলে যায়। তখন ব্রিটিশ যে আগ্রাসন আপনার দেশের এই কমিউনিটির এই ভূখণ্ডের বিজনেসগুলোর উপরে ব্রিটিশ যে আগ্রাসন, সেটা তো চা সেক্টরের উপরেও পড়ে। তো সেটার একটা কন্টিনিউশন কিন্তু এই মুহূর্তের কোম্পানিগুলো, যখন এই কোম্পানিগুলো বেতন কম দেয়, এটা হচ্ছে তার মনস্তত্ত্ব, চা শ্রমিকদের কিভাবে দেখতে হবে, ওই কমিউনিটিকে কিভাবে দেখতে হবে, এটা তার মনস্তত্ত্ব। ওই শোষণ না করলে সে তো তার মুনাফা বৃদ্ধি করতে পারবে না। তো কোশ্চেনটা এইখানে। তো এই যে চা যে কোম্পানিগুলো যার সাথে গভর্নমেন্টের লেনাদেনা অবশ্যই আছে, কিন্তু চা কোম্পানিগুলোকে রেগুলেটেড করার ব্যাপারে আসলে ভূমিকা কি, ওইটা হচ্ছে কোর জায়গা। যেমন ধরেন বিএনপি গভর্নমেন্ট যখন চলে যাবে, কোনোদিন না কোনোদিন তো যাবে নাকি, এটা উৎখাত না হলেও সে তো গণতান্ত্রিক উপায়েও তো চলে যাবে। তাহলে এই যে বিএনপি গভর্নমেন্ট যখন চলে যাবে, এই কার্ডগুলো কি তখন মেয়াদহীন হবে না মেয়াদ থাকবে? তাহলে এটা তো একটা এক্সট্রা বার্ডেন, যেটার জন্য আসলে রাষ্ট্রের টাকা ব্যয় হচ্ছে। কিন্তু আপনি যদি কোর জায়গা থেকে কোম্পানি রেগুলেটেড মজুরি কত হবে সেই জায়গা থেকে যদি আমরা দেখতাম, তাহলে এটা অনেক বেশি সিম্পলিফাইড হতো এবং পরের গভর্নমেন্টের জন্য এটা পালন করা মানে কোনো ধরনের ইগোর ব্যাপার হতো না। কারণ আমি এখন বিএনপির কার্ড আমি কেন মানে কন্টিনিউ করবো, এটা আমার ইগোর ব্যাপারও হতে পারে, যেহেতু আমাদের এখানে পলিটিক্সে ইগোর ব্যাপার আছে। কিন্তু যদি এমন হতো যে কোনো রেগুলেটেড আইনের মাধ্যমে এটা করা হচ্ছে, তাহলে এটা অনেক বেশি পরের গভর্নমেন্টের জন্য এটা পালন করাটা অনেক বেশি আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে আর কি, মানে আমরা যেটা 2008 সাল থেকে পেয়ে আসছি, এটার ভিতরে ইমপ্লিমেন্ট হলে ভালো হতো বলছেন। এইটা একটা, আর আমি কোম্পানির সাথে সরাসরি ডিলিংস এর ব্যাপারে, এটার ব্যাপারে আগ্রহী যে মজুরি কত হবে শ্রমিকদের এই বিষয়ে। আচ্ছা আচ্ছা। তো এরপরে 14 ঘটার পরে আপনি এসে রাষ্ট্রচিন্তার সাথে যুক্ত হলেন, তাই তো আর কি? রাষ্ট্রচিন্তার আগে ওই সময় রাষ্ট্রচিন্তা হয় নাই, রাষ্ট্রচিন্তা হতে হতে দেরি হয়েছে। তার আগে ছিল যে সংবিধান সংস্কার একটা ফোরাম ছিল, গণতান্ত্রিক সংবিধান সংস্কার। ওইটার সাথে আমি সরাসরি যুক্ত ছিলাম না, আমি তখন মাত্র এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল হওয়া শুরু করেছি। তখন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং জ্যোতির্ময় বড়ুয়া সহ একটা বড় প্যানেল, এবং সে সময় হারুনুর রশিদ আমাদের দর্শন বিভাগের চেয়ারম্যানও ছিলেন এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি ডিপার্টমেন্টসে, উনি ওনার যে রুমেও এই অ্যারেঞ্জমেন্টটা ছিল, এবং সেটা ওই অনেকে ওই সময় মনে হয় 30 জনের একটা ফোরাম ছিল। সেই ফোরাম থেকে কিন্তু ওই যে গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন কমিটি বা সংবিধান সংস্কার প্রণয়ন কমিটি, এরকম একটা কমিটি পুস্তিকা বের হয়েছিল, সেটা অনেকেই পড়েছেন। এবং এই মুহূর্তে ধরেন যে আলাপ টালাপ, এটা ওই বইয়ের ধরেন 2% নিয়ে আমরা এখন আলাপ করি আর কি, 2% বা 5% নিয়ে আমরা আলাপ করি। সো ওই বিষয়গুলো তখন জানতে শুরু করি। সংবিধান নিয়ে আলাপ করার মতো ঘন ক্যাপাসিটি আমার তখন ছিল না। তো এই আর কি। তারপরে অনেকদিন পরে রাষ্ট্রচিন্তা হয়, কিন্তু রাষ্ট্রচিন্তা করার পেছনে ধরেন এই যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটা তো ছিল। আচ্ছা, এখন কি অবস্থা রাষ্ট্রচিন্তার? রাষ্ট্রচিন্তা এখন হাবিব ভাই তো মারা গেছেন সম্পাদক, এইটা একটা বড় অসুবিধা হয়েছে, এবং এই বিষয়গুলো অনেকেই জানেন না হয়তো, যে হাবিবুর রহমান ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক, এবং লাস্ট উনি মারা যাওয়ার আগ পর্যন্ত উনি সম্পাদক ছিলেন। হাবিবুর রহমান অ্যাজ এ পলিটিশিয়ান হয়তো আর অনেক বড় ক্যারেক্টার না, কিন্তু উনি আসলে কত ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন আমি প্রত্যেক দিন এটা ফিল করি। এটা আমার, ওনার সাথে যারা মিশেছেন আপনি সবার সাথে কথা বললে দেখবেন যে ওনারা প্রত্যেক দিনই এটা ফিল করেন। খুবই ক্যাপাবল লোক ছিলেন, হাইলি ক্যাপাবল। এবং রাষ্ট্রচিন্তা জার্নালটা একটা ওয়ান অফ দ্য মোস্ট কি জার্নাল বাংলাদেশে, পলিটিক্যাল জার্নাল হিসেবে তখন নতুন চিন্তা ছিল সিক্সারের, আর এখান থেকে রাষ্ট্রচিন্তা যাচ্ছে, আরো অনেকের এরকম জার্নাল, হ্যাঁ চিন্তা জার্নাল। তো এরকম অনেকগুলো মানে কিন্তু লিড নিয়ে নেয় এক সময় রাষ্ট্রচিন্তা কিন্তু দেশব্যাপী তখন একটা জনপ্রিয়তা, এটা এমন না ওভারওয়েলমিং জনপ্রিয়তা, এটা আন্ডারলাইন অ্যাজ এ মাফিয়া মনে হয় যেন। আমিও কয়েকটা কপি কিনেছিলাম। হ্যাঁ, এটা আসলে উপায় ছিল না তো, কারণ তখন একটা অ্যাচিভেবল গোল সেট করার জন্য, বাংলাদেশের জন্য একটা অ্যাচিভেবল গোল সেট করার জন্য রাষ্ট্রচিন্তা খুবই একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে ওঠে। পরে মানে দেখা গেছে যে অনেক কিছুই ঘটেছে এর মধ্যে। সেই সময় সারোয়ার তুষারও ছিলেন এই পর্ষদে, সম্পাদক মণ্ডলীতে। তারপরে এই যে 24-এর গণঅভ্যুত্থানের পরে, তারপরে তো হাবিব ভাই আগে মারা যান, 24-এর গণঅভ্যুত্থানের আগেই হাবিব ভাই মারা যাওয়ার পরে এটা আসলে অনেকটাই একটু স্থিমিত হয়ে গেছে। কিন্তু এখনো কাজ চলছে, অনেকগুলো বই আসলে বের হয়েছে, কিন্তু এখন চিন্তার জটিলতা আছে। রাষ্ট্রচিন্তার ইয়াটা ছিল যে
সব ধরনের একদম বিরুদ্ধ মতের চিন্তাও ছাপানো এবং সেটা নিয়ে ক্রিটিক আহ্বান করা, এই বিষয়গুলো ছিল। ওই কাজগুলো এখনো কিছু কিছু মাত্রায় চলমান। আচ্ছা আচ্ছা, তো এরপরে আপনি কিভাবে এই এনসিপির সাথে আসলেন, কিভাবে রাষ্ট্রচিন্তার মধ্য দিয়ে এই সেতু বন্ধনটা কিরকম হলো? এইটা গড মেড ইট, এটা কারো কোনো হাত ছিল না। এটা আচ্ছা, আসলে আচ্ছা। মানে 24-এর আমি তো ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাই, আমি ফর্মালি আমার 17তে শেষ, আচ্ছা, কিন্তু আমি আচ্ছা। 18 পর্যন্ত ক্লিং অন করছি আর কি। থাকে না, আচ্ছা, আচ্ছা, ইউনিভার্সিটি ছাড়তে ইচ্ছা করে না, আচ্ছা। পরিচয় একটু সময় ভয়ানক আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছিল। কিন্তু ওটার পরেও দেখা গেছে যে আমি চাকরিতে যুক্ত হয়ে যাই। চাকরিতে যুক্ত হওয়ার পরে আমি চাকরিটা আবার ছেড়ে দিয়েছিলাম 23-এর সেপ্টেম্বরে, আচ্ছা, আচ্ছা। অগাস্টে, সরি 23-এর অগাস্টে আমি চাকরি ছেড়ে দিই। আচ্ছা, তারপরে আমি খালি একটা চিন্তা করতেছি, আমি মানে পলিটিক্স করবো, এই জন্যই চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। ফাইন। তা আমি চিন্তা করতেছিলাম যে খোদা যদি আমাকে একটা সম্মানজনক উপায় দিত, কারণ আমি অনেকদিন বিচ্ছিন্ন ওই ফিল্ড থেকে, আবার আমি কিভাবে এটার মধ্যে যুক্ত হব। ওকে। তারপরে দেন 24 হ্যাপেন্ড, মানে জুলাই, এই তো 23-এর অগাস্ট আর জুলাইয়ের অগাস্ট, এই এক বছর শুধু। এক বছরের পরেই আসলে সবাই তখন তো পলিটিক্সের প্রতি ইন্টারেস্টেড হয়ে উঠলো। আমাকেও কল করা হলো, ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে কল করা হলো, আমিও গিয়ে যুক্ত হলাম। কারণ তাদের সাথে তো আসলে বড় যোগাযোগের কোনো উপায় ছিল না, সবাই অনেক বিচ্ছিন্ন ছিল। তো তারা যখন যোগাযোগ করেছে তখন গিয়ে আসলে যুক্ত হওয়া হয়েছে। এভাবেই আর কি এনসিপির সাথে যুক্ত হওয়া। তো আপনি তো এনসিপির প্রথম যে কমিটিটা, মানে জাতীয় নাগরিক কমিটি, সেটা তো আপনি ছিলেন মুখপাত্র ছিলেন আর কি, অনেকটা আপনাদের হাত দিয়ে আসছে আর কি। তো ওই যে জার্নি শুরু করছিলেন, আজকে প্রায় 2 বছর হয়ে গেল আর কি, বোধহয় কাছাকাছি সময় আর কি, 2 বছর। তো 2 বছরে কি মনে করতেছেন যে 54 জন না 55 জন নিয়ে বোধহয় আপনারা যাত্রা শুরু করছিলেন? 55 জন আর কি। আজকে তো সারা দেশব্যাপী আপনাদের 6 জন এমপি আছে, 6-2-এ 8 জন এমপি আছে, এটাই। তো আপনার কতটা বিস্তৃত হয়েছেন মনে করতেছেন কি আর কি? মানে এটাকে বিস্তৃত বলাই যায় না, যেটা হয়েছে। মানে এই 2 বছর জার্নিটা কেমন, এই 2 নাগরিক বছরের কমিটি থেকে আজকের? একটা হচ্ছে ব্যক্তি জার্নি, একটা যদি আমাকে আলাদা করতে হবে ব্যক্তি জার্নি, আরেকটা হচ্ছে যে আসলে মানে কি করার কথা ছিল, কি হয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে এটাকে সন্তুষ্ট হওয়ার মতো কোনো কিছুই না। বাংলাদেশে আপনি আওয়ামী লীগ কে হটানোর পরে আপনি যেই ধরনের পলিটিক্যাল পার্টি আসলে ইমার্জ করা দরকার ছিল, এনসিপি সেই জায়গাটা টাচ করতে পারে নাই এখনো, এবং তাকে অনেক বেশি ওয়ার্ক করতে হবে। এটা কি আপনি খুব বুঝে মানে মানে ইয়ে করে বলছেন যে এনসিপি শুড হ্যাভ বিন কন্টেস্টেড উইথ, মানে ইন অন্তত 100 সিটস। আচ্ছা আচ্ছা, তো এইখানেই তো সবচেয়ে বড় লসটা, তাই না? আপনি 100 সিটে তো দেওয়ার মতো তো এনসিপির সামর্থ্য ছিল। আমি নিজে তো আসলে ধরেন রাজনৈতিক পর্ষদ মেম্বার ছিলাম, আমি নিজে অনেক ক্যান্ডিডেটদের সাথে বসেছি, কথা বলেছি, আমার মানে মানে সোশ্যাল ফেস হওয়ার কারণেই আমার কাছে এসেছেও অনেক বেশি একটা ভাইব পাওয়া যায়। তো ধরেন আমার সাথে যাদের কথা হয়েছে প্রত্যেকেই ওভারওয়েলমিং ক্যান্ডিডেট, আমি এটা দাবি করব না। অনেকেই ছিল যে শুধুমাত্র রান করতে চান, এটাই ইচ্ছা। কিন্তু আমি দেখেছি যে দ্য রেশিও, যে আমার সাথে যতজনের পরিচিত হচ্ছে, এক মাসে আমার কাছে যতজন মোটামুটি ক্যাপেবল ক্যান্ডিডেট আসছেন, সেটা দেখে আসলে আমি বলতে পারি, এটা একেবারে আমার ব্যক্তিগত অবজারভেশন, যে অন্তত 200 সিটে এনসিপি খুব হার্ড কন্টেস্ট করতে পারতো, যদি এই 200 জনকে একদম ওই 6 মাসের একটা প্রিপারেশন দিয়ে মাঠে ছাড়া হতো। কিন্তু অদ্ভুতভাবে আমি সবসময় দেখেছি যে ইলেকশনের প্রতি এক ধরনের মানে একটা ভয় কাজ করেছে পার্টির ভিতরে, এটা কেন আমি জানি না। হ্যাঁ, মানে ইলেকশনে যাব না, ইলেকশন হবে না, এই ধরনের একটা বিশ্বাস হয়তো ছিল, যে বিশ্বাসটা আসলে ক্ষতি করেছে। আমার কাছে মনে হয় ইলেকশন হওয়ারই ছিল। আমিও খুবই একটা ইনএভিটেবল, মানে ওই সময় যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য রাখতে চাই, একটা আওয়াজ ছিল। তাহলে কি আপনারা এনসিপি সেটাতে বিশ্বাস করতো? এনসিপির এরকম কোনো, মানে আমি কোনো ফর্মাল বা কারো মুখে এরকম কোনো কিছু এনসিপির কারো কাছ থেকে এটা শুনিনি। তবে আমি দেখতাম যে মানুষ যখন বলে, এটাকে আবার বিশ্বাস করে নেওয়ার, এইটাকে এক ধরনের পুঁজি করার একটা টেন্ডেন্সি ছিল অনেকের মধ্যে। কিন্তু এটা তো একটা মানে অবাস্তব বিষয়, যে আপনি একটা ইলেকশন দিবেন না, ইলেকশন হবে না, এটা বিশ্বাস করাটা একটা খুবই ভুল পারসেপশন বলে বলবো আমি। ওকে, তো এই যে আপনারা ধরেন 200 সিটে কন্টেস্ট করতে পারতেন, ভালো করতে পারতেন, সেখান থেকে আপনারা কমে আসলেন 30টা সিটে আর কি, জামাতের সাথে আপনারা জোট করতেলেন। আচ্ছা, এখানে একটা জিনিস, কোনটা ভালো হইতো? জামাতের সাথে যে জোট করে ফেলছেন, এটা না করে তৎকালীন সময় আরেকটা যে বড় দল বিএনপি, তার সাথে যদি জোটে যেতেন, ভালো হইতো কোনটা? জোট আসতোই আর কি, মানে জোট যদি করতেই হইতো তাহলে।
ধরেন ক্লোজ এন্ডেড কোশ্চেন কেন? আপনি ভালো করে পড়াশোনা করেন নাই, আপনি পরীক্ষার আগের রাতে তাস খেলছেন, আপনি বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াইছেন, তারপরে আপনি বলতেছেন যে পরীক্ষা আমার তো খারাপ হতেই পারে, কি আর করার ছিল। এটা ক্লোজ এন্ডেড যেমন কোশ্চেন, এই কোশ্চেনটাও এমনই। যে বিএনপির সাথে না জামাতের সাথে, কোশ্চেনটাই তো এখানে না। কোশ্চেনটা ছিল যে আপনার যে সম্ভাবনা ছিল, হোয়াট ডিড ইউ ডু উইথ দ্যাট? এককভাবে কি এনসিপি বললে, মানে এনসিপি যদি শুরু থেকে ফেব্রুয়ারিতে 28-এ তার মানে লঞ্চিং, পরের দিন থেকে সে যদি 200 সিটের জন্য রেডি হতো, তাকে কেউ বাধা দিত না, তাকে বরঞ্চ আরো ডেমোক্রেটিক বলা হতো। কিন্তু আমাদেরকে বরঞ্চ আমাদের পার্টির যে জিএম, সেখানে বরঞ্চ বলা হয়েছে আসন ভিত্তিক কাজ করা যাবে না। এই যে এই কাজগুলো কেন করা হয়েছে? না, আসন ভিত্তিক কাজ করা যাবে না আর আমি ইলেকশন করব, এটা কিভাবে সম্ভব? এটা তো আসলে হয় না। সো আমি বলতেছি এই পুরো আর্গুমেন্টে একটা ক্লোজ এন্ডিং কোশ্চেন, যে আমাকে কারো না কারোর সাথে জোট করতে হতো, মানে বিএনপি আমাদের আন্ডারে জোট করতো, এরকম সিচুয়েশন ছিল এক সময়। তো আমরা যখন পার্টিটা গড়ে তুলি তখন এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে, নেপালে তো তাই দেখলাম যে সেখানে তো বালেন্দ্র মানে ইলেকশন করে প্রধানমন্ত্রী হয়ে গেল। তো সেই মানে এখন তো আমার ওই যে বললাম, এখন একে তো ক্লোজ এন্ডিং কোশ্চেন, ক্লোজ এন্ডেড এক্সাম্পল, মানে নেপালের উদাহরণ এখন আমাকে নিতে হচ্ছে। কিন্তু আমি বলছি যে আমাদের তো উদাহরণ হওয়ার কথা ছিল। এনসিপি 28 তারিখ পার্টি করে, যদি 1 তারিখ মার্চের 1 তারিখ থেকে রোজা শুরু হয়েছে, এই পুরো রোজাটার সময়ে সামাজিক কার্যক্রম, মাঠে মাঠে যাওয়া, এবং সেই সাথে যদি 200 জনের তালিকা তৈরি করতো, তাহলে এখানে বাধা দেওয়ার মতো কেউই ছিল। এবং যদি বলতো যে আমরা ইলেকশন করব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, এই ঘোষণাটা কেন 7 দিন আগে বা 1 মাস আগে দেওয়া হলো? এই ঘোষণাটা যদি একেবারেই আপনি তো পিসিতে ছিলেন, সিনিয়র যুগ্ম, কারণ কি? আমি ওই যে বললাম যে সংস্কার আগে তারপর নির্বাচন। এখন সংস্কার আগে, এটা তো আমিও অনেকবার বলেছি। এখন ধরেন অনেক কিছু আছে যে বিষয়গুলো এই মুহূর্তে আপনি শুনলে, বা এই অডিয়েন্স শুনলে, বা এখন পলিটিক্যাল ফিল্ডে যারা আছেন তারা শুনলে মনে করবেন যে এই বিষয়গুলো এই মুহূর্তের জন্য আলোচনার জন্য আনকমফোর্টেবল। বাট ট্রাস্ট মি, এই আলাপগুলো একসময় না একসময় আসবে, এবং এই আলাপগুলো একসময় না একসময় করতে হবে। যখন করতে হবে তখনকার জন্য কিছু জিনিস তোলা থাক। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে বলি যে এই পুরো মানে স্পেকট্রামে, পলিটিক্যাল স্পেকট্রামে আপনার রাজনৈতিক পর্ষদ, এক একটি দলের এই রাজনৈতিক পর্ষদ আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমি যদি বলি যে বিএনপির সিদ্ধান্ত কি স্থায়ী কমিটি নেয়? স্থায়ী কমিটি ওন করে, কিন্তু নেয় কিনা এটা তো অনেক সময় দেখা যায় যে বিএনপি স্থায়ী কমিটির মেম্বাররা অনেক কিছুই তার যে সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলছেন, এরকম তো হয় অনেক সময়। এটা তো আমরা ডক্টর ইউনূস সাহেবের ওখানে দেখলাম যে কিচেন ক্যাবিনেটের ধারণা পেলাম আমরা। আবার তৌহিদ হোসেন মজুমদার এটাকে জাস্টিফাই করছেন যে এটা ঘটে অনেক দেশে। সবগুলো রাজনৈতিক দল ঘুরতে পারে যে হয়তো বিএনপি স্ট্যান্ডিং কমিটির সংখ্যা 19 জন, সেখান থেকে হয়তো 5 জন 10 জন বেশি অ্যাক্টিভ রোল প্লে করে, সেটা হইতে পারে। তাহলে বলতে যে এনসিপি তো বোধহয় এরকম কিছু ছিল, যে কিচেন ক্যাবিনেট টাইপের কিছু নাকি, যে যারা মূল ডিসিশন নিত। বা মানে আমার কাছে মনে হয়েছে যে ওই যে বিশ্বাসের বিপ্লবী শক্তির একটা বিষয় ঘটে। এটা আপনি আমাদের পৃথিবীর যে পলিটিক্যাল হিস্ট্রি, এটা দেখতে গেলেও দেখবেন পার্টিগুলো যখন পার্টি হয়ে যায়, তখন বিপ্লবী শক্তির যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ট্রাস্টের ক্রাইসিস। কাউকে সে ট্রাস্ট করতে পারে না, সবাইকে মনে করে তাকে খুন করতে আসতেছে, এবং তাকে প্রতিবিপ্লবী প্রত্যেকে, কিন্তু যাকেই সে ভরসা করবে সেই আসল প্রতিবিপ্লবী। এই ঘটনাটাও ঘটে, এটা কমন। সো আমার কাছে মনে হয় বাংলাদেশে একটা সিমিলার সিচুয়েশন ঘটেছে। মানে এনসিপি কি এরকম তাহলে প্রতিবিপ্লবীর খপ্পরে পড়ছে বলছেন? ডেফিনেটলি আমি মনে করি যে এটা প্রতিবিপ্লবের খপ্পরে পড়েছে। এটা আসলে কি এটা আসলে আপনার ইয়ের জন্য ভালো হবে, আপনার ট্যাগলাইন বা থাম্বনেইলের জন্য ভালো হবে, কিন্তু এটা খুব সিরিয়াস ডায়ার ম্যাটার। তো আমরা মানে যখন 16 ডিভিশনের কথা বলি, আমরা যখন মুক্তিযুদ্ধের পরে আসলে কি ধরনের সিচুয়েশন, সিমিলার সিচুয়েশন হ্যাপেন্ড ইন বাংলাদেশ। আচ্ছা, এরা কারা? এটা কি ওই যে রহমান ব্রাদার্স বলে একটা শব্দ মাঝে মাঝে শুনি আমরা, এই প্রতিবিপ্লবী কি তারা, না কারা এরা? যে এনসিপির মতো একটা তরুণ এবং খুব মেধাবী, অধিকাংশই খুবই শার্প, তারা প্রতিবিপ্লবীদের খপ্পরে পড়ে গেছে। তো এই বিপ্লবী অংশগুলো কারা? প্রতিবিপ্লবী অংশ যে দেখেন, আপনার প্রতিবিপ্লব হচ্ছে একটা মনস্তত্ত্ব,
এটা আচ্ছা, আচ্ছা। পার্সন না, পার্সন বা কোনো গোষ্ঠী না। পার্সন না জানতেও অনেক সময় সাবস্ক্রাইব করে ফেলতে পারে যদি সে অ্যালার্ট না হয়। এখন প্রতি বিপ্লব মানে কি, যখন আপনার এই আপরাইজিং শেষ হয়েছে, আপনার আপরাইজিং এর পরে আপনি যদি পুরো সিস্টেম বদল করতে চান, যদি ফ্যাসিবাদী কাঠামো উপরে ফেলতে চান, তাহলে আপনাকে সংবিধানকে রহিত করতে হবে। কিন্তু এখন দেখি যে অনেক ধরনের মানে বক্তব্য আসছে যে সংবিধান রহিত করা কেন সম্ভব ছিল না, কিন্তু আমি এটা মনে করি না। আমি মনে করি সংবিধান রহিত করা খুবই সম্ভব ছিল, কিন্তু যেটা করতে হতো এটা মানুষের মধ্যে বসে মানুষের সামনে করতে হতো। এটা হচ্ছে কোনো ক্লোজ ডোরে আপনি মিটিং করে বেরোয় গিয়ে আপনি বলবেন যে সংবিধান আজ থেকে রহিত, এই ঘটনা ঘটবে না। বিপ্লবী শক্তির যে প্রধান নেতারা, তারা যদি 5 তারিখ জনসম্মুখে শাহবাগ চত্বরে সবাই গিয়েছিল, সবাই ওই দিকে তাকিয়েছিল, যদি ওখান থেকে ঘোষণাটা দেওয়া যেত এবং পরবর্তী বাংলাদেশের জন্য কি কাজ আমাদের করতে হবে সেইটা ঘোষণা দেওয়া যেত, তাহলে ক্যাবিনেটে পর্যন্ত ছাত্র উপদেষ্টারা না গেলেও হতো। কিন্তু যখন এটা করা যায়নি, তখন এই ছাত্র উপদেষ্টারাই আরো বড় দায়িত্ব কেন নিল না কেন? আমি এটাই বলি যে অনেক সময় কেন 3 দিন আমাদের ওয়েট করতে হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, যেমন ফ্রান্সে খেলা দেখতেছেন। আপনি এইটাকে বলতেছেন বড় দায়িত্ব, আমি তো এটাকে বলি না বড় দায়িত্ব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে আনা বা এরকম একজন ক্যারেক্টার, নন পলিটিক্যাল ক্যারেক্টার, নন স্ট্রাগলিং ক্যারেক্টারকে আসলে বাংলাদেশে আমরা 3 দিন কেন ওয়েট করলাম? বাংলাদেশ 3টা দিন কেন মনে করেন যে সরকারবিহীন, মানে আমরা তীর্থের কাকের মতো কেন তাকায় থাকলাম যে উনি আসবেন? বাংলাদেশের যে যে জিনিসটা আমাদেরকে নেপোলিয়ন বলছিলেন আর কি, যে আমি দেখলাম যে ধুলায় আমার ফ্রান্সের মুকুট গড়াগড়ি খাচ্ছে, আমি তলোয়ার দিয়ে তুলে নিলাম আর কি। তো সে এরকম বিষয় যে যেখানে আমাদের বাংলার তাজ মুকুট পরে আছে, ডক্টর মোহাম্মদ সাহেব আসবেন, উনি নিজে পরবেন, আর কেউ এটা ধরবে না। কারণটা কি ছিল আর কি? আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে আমাদের মানে পুরো বাংলাদেশের একটা ব্যর্থতা, যে এট টাইমস যখন আপনাকে চুজ করতে হয় যে বিপদের সময় আপনাকে রক্ষাকারী কে কে হতে পারে, সেটা মানুষ আপনি তৈরিই করেন না। তখন হচ্ছে আরেকজনের তৈরি করা মানুষ দিয়ে, আপনার দেশের মানুষই কিন্তু আরেকজনের তৈরি করা মানুষ দিয়ে আপনার কাজ চালিয়ে নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ডেফিনেটলি একজন মানে ওয়েস্ট ব্যাকড একজন মানুষ ছিলেন, ওয়েস্ট ব্যাকড। এবং আমাদের যে পুরো এটা কি বলবো, আমাদের যে আপরাইজিং এর মধ্যে যে ধরনের ফেনোমেনা বা যে ধরনের কালচার বা যে ধরনের কথা এসছিল, এটা কিন্তু অনেকটাই ওয়েস্টকে ডিফাই করে, ওয়েস্টের যে ডেমোক্রেটিক সিস্টেম বা ওয়েস্ট যেটাকে ডিফাইন করে, সেটাকে ডিফাই করে কিন্তু এই আপরাইজিং। ইভেন আমার ইদানিং এটা বেশি মনে পড়ে, বিএনপি পর্যন্ত আমেরিকার উপরে নির্ভর করেছিল 24-এর ইলেকশন যাতে না হয়, এই স্যাংশনের উপরে তাদের ভবিষ্যৎ, দলের ভবিষ্যৎ পর্যন্ত কোট আনকোট এটা ডিপেন্ড করেছিল। কিন্তু আমাদের এই যে মানে ওয়েস্টকে বরঞ্চ এই আপরাইজিং তো আরো বুড়ো আঙ্গুল দেখালো যে তোমাদের ডেমোক্রেটিক সিস্টেম আর আমাদের ডেমোক্রেসি মানে ডেফিনেশন এক হবে না। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকেই কেন আসতে হলো, এটা সবাই বলে, মানে সবাই বলতে একটা বড় অংশ বলে যে উনি ছাড়া নাকি কোনো অপশন ছিল না। কেন অপশন ছিল না, এই বিষয়গুলো নিশ্চয়ই তারা ব্যাখ্যা করবেন। আমার কাছে মনে হয় যে যারা এই কথাগুলো ছড়াচ্ছেন মাঠে ময়দানে, তারা হয়তো লিখবেন কোনো না কোনো সময়, তখন হয়তো আমরা জানতে পারবো কেন ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া। এখানে একটা জিনিস, ধরেন জুলাই বিপ্লবের সময় আমরা শত শত না হাজার হাজার আমরা নারীর উপস্থিতি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গাতে। তারপর জুলাই বিপ্লবটা শেষ হলো, আমরা হুট করে দেখি যে আর কেউ নাই, মানে একেবারেই নাই। এনসিপিতে তাও ধরেন প্রথম দিকে আপনারা বেশ কিছু ছিলেন, নারীরা সরব ছিলেন, সেটাও বেশ কমতে কমতে একটা জায়গায় মানে তলানিতে এসে ঠেকছে বলেই আমি হয়তো বলবো আর কি। সর্বশেষ সম্ভবত আপনাদের এনসিপিতে এখন মানে রাজনৈতিক পর্ষদে বোধহয় 18 জন আছে, তার 2 জন মাত্র নারী। 16 জন, 2 জন নারী, 14 জন, মানে নারী 2 জন একদম সবশেষে, মানে 7:1 আর কি। মানে যেখানে বাংলাদেশের 1:1 হলো অনুপাত, সেখানে 7:1 আপনাদের পর্ষদ। তো এই এত হাজার হাজার নারীরা কোথায় গেলেন? তারা রাজনীতি হারায় গেলেন কেন? মানে এটা অনেকেই কোশ্চেন করে, মানে এটা হয়তো আবার চর্বিত চর্বণ প্রশ্ন হয়ে যায়। তারপর আপনার কি মনে হয় যে কি কারণে এত হাজার হাজার সম্ভাবনাময় রাজনৈতিক কর্মী মানে নেত্রীরা আর আসলেন না কেন? এইটার প্রথম ধাক্কাটা আমি টের পেয়েছিলাম যখন কমিটি করতে যাই, তখনই নারীরা অনেক বীতশ্রদ্ধ হয়েছেন। নারীরা বলতে আমি বুঝাচ্ছি একটা বড় অংশের নারী, কিছু কিছু নারীরা আবার আগ্রহী ছিলেন, কিন্তু আমি যাদেরকে অনেক বেশি ক্যাপেবল এবং খুবই ক্যারিশমেটিক হিসেবে চিনি বা কখনো কখনো তাদেরকে দেখার চেষ্টা করি, তাদের অনেককেই আমি দেখেছি যে এক ধরনের অনীহা কাজ করতে। কারণ আপরাইজিং এর পরে অনেক কিছুই তাদেরকে
এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দেয়। কতদিন মানে এই সময় কতদিনের মধ্যে এটা? জাতীয় নাগরিক কমিটি তো 8 সেপ্টেম্বর ফর্ম করে হ্যাঁ, ওকে। ফর্মালি, কিন্তু তার আগে আমরা নাগরিক কমিটি গুছানোর কাজটা করছিলাম যখন সবার সাথে মানে যোগাযোগ জুলাই করছি থেকে তখন। সেপ্টেম্বর 1.5 মাসের মধ্যেই তাদের ভিতরে এই মানে অনীহা বা বীতশ্রদ্ধা চলে আসছে। আপনি যখন অনেক আশা নিয়ে নামেন তখন খুব হ্যাঁ। অল্প জিনিসই আপনাকে মানে আবার ওই আশা ভঙ্গর স্বাদটা দিতে পারে। এটার আচ্ছা। অনেকটা হচ্ছে যে মানে বুঝতে না পারাও হতে পারে যে যেমন আমি বলি যে কেন আমরা এত বেশি আশা করেছিলাম আপরাইজিং এর পরে, কেন আমরা এত বেশি আশা করেছিলাম। যেমন ধরেন আমি আপনার এই কোশ্চেনটাতে আসি যে নারীরা বাংলাদেশের মানসপটে সবসময়, রাজনৈতিক মানসপটে সবসময় ছিল। কে ছিল? আমরা যদি উদাহরণ হিসেবে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে ধরি তাহলে আমার কাছে মনে হয় না ইটস ফেয়ার। রওশন এরশাদকে ধরলে এটা ফেয়ার না। মানে দেয়ার বিং মানে তারা হচ্ছে চাঁদ, সূর্যের আলোয় আলোকিত চাঁদ। পিছনে একজন পুরুষ আছেন যাকে আসলে উনি রিপ্লেস করছেন। তারপরে ওনার ক্যাপাসিটি দিয়ে উনি হয়ে উঠছেন। এবং বাংলাদেশের সবচেয়ে নন্দিত নারী নেতৃত্ব আসলে মানে খালেদা জিয়া, তাই না? নিঃসন্দেহে মানে কেউই, ওনার সবচেয়ে বড় শত্রুরাও আসলে স্বীকার করতে একদম পার আওয়ামী লীগ ছাড়াও যারা লিবারেল আওয়ামী লীগ তারাও এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। কিন্তু উনি যখন আসলে ক্ষমতা গ্রহণ করেন ইট ওয়াজ নট, বা উনি যখন আসলে 2 টার্ম, সেকেন্ড টার্মে যখন ক্ষমতা গ্রহণ করেন এত ইজি ছিল না। ওনার দলের মধ্যেও ওনার কমান্ড স্টাবলিশ করাটা এত ইজি ছিল না। আপনি জানেন এগুলো ভালো করে। সো নারী হিসেবে তাকে মানে ওনার যে মানে ওনারা যে নারী হিসেবে দেখছেন এই দেখাটা আমি মনে করি ভুল। এটা ভুল পারসেপশন থেকেই আমরা আগাচ্ছি বিধায় আমাদের কাছে মনে হচ্ছে আমরা নারী শাসিত ছিলাম বা নারী আমাদের পলিটিক্সে ছিল, এখন নাই। কখনোই এটা ছিল না। আপনি ওনারা যেটা করেছেন, আমি ছোট করছি না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম ছিল। আমাদের বাংলাদেশের পলিটিক্সে মেল পলিটিশিয়ানরা খুন হয়ে যান, এটার একটা কালচার আছে। এবং তাদের এটা মানে দেখা গেছে যে ওমেন পলিটিশিয়ানরা যেমন পরিবারের একজন হয়ে ওই কাল্টের জায়গাটা উনি তখন নেন, মানে একটা জায়গা থেকে যে ওনাকে হয়তো অন্তত খুন করা হবে না, এই জায়গা থেকে হয়তো এই সাইকোলজিটা কাজ করে। কিন্তু যখন পার্টি রান করার বিষয়, যখন স্টেট রান করার বিষয়, ওনারা কি আসলে উমেনহুডকে বা নারীত্বকে তুলে ধরেছেন? আমাদের দেশে কি আমাদের নারী ও শিশু মন্ত্রণালয় বা এখন আগে ছিল মহিলা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়টা কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়? বা নারীদের নিরাপত্তা, নারীদের শিক্ষা, এটা কি সবচেয়ে, এটা কিউবায় ছিল, এটা ইরানে আছে। নারীদের শিক্ষা এটা সবচেয়ে বেশি মানে সেন্ট্রালাইজড অ্যাটেনশন তার মানে সকল পলিসি মেকিং এ। আমাদের দেশে তো এটা কখনো হয় নাই। সো আমার কাছে মনে হয় যে নারী পলিটিশিয়ানরা কেন চলে যান, এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের পলিটিক্সটার সমস্যা আছে, আমাদের পলিটিক্যাল দলের সমস্যা আছে। কিরকম এই সমস্যাগুলো মানে আপনার কাছে, আপনি কিভাবে মানে আপনার বাস্তব কি প্রবলেম আপনি ফেস করছেন আমাদের দল কাঠামো, রাজনৈতিক কাঠামোগুলোর মধ্যে? দেখেন, আমি সবসময় একটা জিনিস মনে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি কিছু ফেস করা এমনও হতে পারে যে আমার ইনক্যাপাবিলিটির কারণেও আমি ফেস করছি। মানে আপনি বলতে ঠিক আপনি সামান্তা না, আপনি হলেন কি আপনার ধরেন রিপ্রেজেন্টেটিভ। ওকে, রিপ্রেজেন্টেশন হইলেও ভাই অনেক সময় হয় না যে ব্যক্তির যে চাওয়া, অনেক সময় এই কথাটা আপনি শুনবেন, আপনি যদি পলিটিক্স করছেন না আগে আপনি শুনবেন আমি তো অনেক যোগ্য, আমাকে কেন দেওয়া হলো না, কিন্তু আপনি জানেন যে এই লোকটা আসলে অত বেশি যোগ্য না। এই বিষয়টা কিন্তু ঘটে আছে। কিন্তু তারপরেও ধরেন আমি বলি যে আমি এটা ওভারঅল ফেনোমেনা আকারে বলবো, আমাদের দেশের রাজনীতি এটা হচ্ছে একটা অলিগার্ক শ্রেণী বা একটা মাফিয়া গোষ্ঠী বা একটা ডিপ স্টেট স্টেক হোল্ডারদের দ্বারা পরিচিত একটা পলিটিক্স, পরিচালিত একটা পলিটিক্স। তো এই পলিটিক্সের মধ্যে ইউজুয়ালি মেন আর ভেরি মাচ কেপেবল টু হ্যান্ডেল ডায়ার সিচুয়েশন, এবং যেখানে ডিপ্লোমেসির অনেক বেশি, এটা মনে করে আর কি এই ডিপ স্টেটের যে পরিচালকরা, এরা এটা মনে করেন যে পুরুষদের সাথে ডিল করাটা অনেক বেশি ইজি। আচ্ছা, তো নারীদের সাথে ডিল করাটা, যেহেতু এটা আড়ালে হয়, নারীদের সাথে ডিল করাটা অনেক সময় ব্যাকফায়ার করে তার জন্য। তো এইটা অনেক সময় আমার কাছে মনে হয় যে এটা একটা কারণ হতে পারে। এইগুলো আরেকটা বিষয় হতে পারে যে এখানে যে পরিমাণ মানি জেনারেট করতে হয় একটা রাজনৈতিক একটা পলিটিক্যাল পার্টিতে, একটা আসনে আপনি যদি আপনার মানে মানুষজন টিকিয়ে রাখতে দেন, মানুষ তো আপনার আদর্শ দেখে পলিটিক্স করতে আসে না, আসে কি? আমার কাছে মনে হয় না যে একটা পোর্শন আসতে পারে, একটা মাস পিপল, আপনি একটা আসনে জয়লাভ করতে গেলে, আপনি একটা মেয়রে জয়লাভ করতে গেলে যেই পরিমাণ আপনার স্রোত লাগে, সেই স্রোতটা আসলে কখন হয়? যখন আপনি আসলে একটা আস্থা দিতে পারবেন। প্রথমত আপনাকে আস্থা দিতে হবে যে আপনি পারবেন। তো আপনাকে অ্যাটলিস্ট আপনাকে একটা শোডাউন দিতে হবে, অ্যাটলিস্ট একটা শোডাউনের পরে আপনাকে একটা হাইপ তুলতে হবে
এটা হচ্ছে এখনকার পলিটিক্যাল ইলেকট্রাল সিস্টেমটা। তো আচ্ছা, যখন আচ্ছা। এই ইলেকট্রাল সিস্টেমটা ওয়ার্ক করে তখন হচ্ছে আসলে নারীরা একটু ব্যাক সাইডে চলে যাবে। কিন্তু আপনি মানে চেঞ্জ করে ফেলেন পলিটিক্সটা, আপনি রাইট বেস পলিটিক্সে যান, পলিসি বেস পলিটিক্সে যান, তাহলে আচ্ছা, দেখবেন যে এখানে এটা যে আমাদের ধরেন আমরা তো অনেকগুলো বিপ্লব দেখলাম আমরা, বা অনেক সময় আমরা সবগুলো বিপ্লবে আমরা দেখি নারীর সামনে আসে, কিন্তু বিপ্লব পরবর্তী সময় আমরা কোনো নারী কি আজ পর্যন্ত আমি পাই নাই, মানে সরি এটা আমি ঠিক বাংলাদেশের সকল নারীর কাছে আমি ক্ষমা প্রার্থনা পূর্বক এই প্রশ্নটা করছি, যে আমি কোনো সময় যে কোনো নারীকে দেখি নাই যে সে একটু মানে অ্যাডভান্স হয়ে সে একটা নিজের পলিটিক্যাল পার্টি করে তুলতেছে, আমি কখনো দেখি নাই। এই জুলাইয়ের পরে আমাদের বাংলাদেশে না হইলেও ধরেন 100-র উপরে আমি সংগঠন দেখছি নানানভাবে, জুলাইকে কেন্দ্র করে সংগঠন হয়েছে, মানে এনসিপি সহ যদি বলি, কোথাও আমি দেখলাম না যে কোনো একজন নারী সে একটা সংগঠনকে মানে দাঁড়া করানোর চেষ্টা করতেছে, অর্থাৎ কোনো পলিটিক্যাল পার্টিকে সে গড়ে তুলতেছে না। হ্যাঁ, সে কি ওই এরশাদের পিরিয়ডে, এরশাদ যখন আপনার সংরক্ষিত আসনে নারী দিলেন তখন প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান বলছিলেন যে সেট অফ অর্নামেন্টস, এই বলে উনি আমি খুব অবাক হয়েছিলাম যে আসলে শফিক রেহমানের ক্যারেক্টারের সাথে তো এটা যায় না আর কি। হ্যাঁ, উনি তো সবসময় নারীর ক্ষমতায়ন বা নারীর শিক্ষাতে সবসময় অ্যাডভান্স রোল প্লে করছে, তো কেন বলছিলেন ওই কথা? তো আমার কাছে এখন মনে হয় যে কোনো নারী তারা দেখা যায় যে অনেক সহজ জিনিস বেছে নিতে পছন্দ করে। হ্যাঁ, দেখা গেছে তারা যে কোনো এনজিও, কোনো আমি মেয়েদেরকে গড়ে তুলতে দেখি না। হ্যাঁ, তার এনজিওতে চাকরি করতে আমি যা দেখি যে ওকে ফাইন, সেখানে তার একটা এক্সেস সে নিতে চায় আর কি। আমি কাউকে দেখি না যে একটা পলিটিক্যাল পার্টি গড়ে তুলতে, কিন্তু সে পলিটিক্যাল পার্টিতে হয়তো সে কোনো একটা পদে বা কোনোভাবে হয়তো যেতে চায় আর কি। আমাদের দেশে প্রকাশনী, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে দেখলাম না, নারীকে দেখলাম না যে একটা প্রকাশনী গড়ে তুলতে আর কি। মানে পেন্ডুলাম নামে একটা মানে প্রকাশনী গড়ে উঠছিল আমাদের এক ছোট বোন, সেটাও তো মানে আর খুব বেশি দেখছি না আর কি। তো এই কাজগুলো কেন হয়? নারীরা কি চ্যালেঞ্জ নিতে ভয় পায় বা নেয় না? যদিও আমরা দেখে আসছি যে না, সে কিন্তু এই যে শেখ হাসিনার মতন একটা ফ্যাসিস্ট বা খুনি যদি সরাসরি বলা যায়, হ্যাঁ, তাকে কিন্তু হটানোর পিছনে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি। নারীরা যদি ধরেন আপনার রোকেয়া হল ভেঙে না বেরোয় আসতো, তো তাহলে তো এর আগেও 18 সালে যে কোটা আন্দোলন, এটা নারীরা টোটালটাই, হ্যাঁ, সম্ভবত 7 বা 8 এপ্রিল আমার মনে আছে আর কি। আমিও তখন মিরপুর থেকে চলে গেছিলাম যখন দেখলাম যে রোকেয়া হল ভেঙে মেয়েরা চলে আসছে রাজপথে আর কি। তো এত মানে গ্লোরিয়াস ভূমিকা রাখার পরেও যখন শেষ হয়ে যায়, মানে বিপ্লব শেষ হয়ে যায়, তারপরে তাদের ভূমিকা থাকে না কেন? তখন তারা অনেকটা ওই যে বললাম যে তারা চাকরিতে চলে যায়, কিন্তু কোনো ক্ষেত্র তৈরি করে না। কারণ না, এটার সাথে তো আমি পুরোপুরি ধরেন একমত, আবার একমত না। এখানে জিনিসটা হচ্ছে যে একটা পোর্শন এসছে। ধরেন আপনি যদি এলোমেলো একটা বা আনফেয়ার ফিল্ডে আহ্বান করেন খেলোয়াড়দের খেলতে, তাহলে এটা একটা সাবোটাজ, ঠিক না? আপনি যখন ফিফা খুব কনসিয়াসলি ইরানের খেলা যখন হবে তখন হচ্ছে মাঠটা এবড়ো খেবড়ো করে রাখলো, তখন এটা কোশ্চেনেবল না? তখন যদি এবং ইরান এটা নিয়ে বরাবর কি হইতে থাকে? সবসময় এটা হবে না, সবসময় এটা হবে না। আমি আসছি, আমি একটা পোর্শন বললাম, এটা হচ্ছে একটা ব্যাখ্যা হতে পারে। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে আমি সবসময় বলেছি যে যদি আপনার সেন্ট্রাল অ্যাটেনশনের জায়গা, আপনার কেন্দ্রীয় মনোযোগের জায়গা যদি এইটা না হয় যে আপনি নারীদের শিক্ষা, নারীদের নিরাপত্তা এবং শিশুদের মনন এগুলো গড়ে তুলবেন, এটা হচ্ছে আপনার ভিশন। এইগুলো কে গড়ে তুলবে? পুরুষরা কি নারীদের অধিকার নিয়ে তাদের কোনো টেনশন নেই? মানে সেই টেনশন তো আমরা দেখছি, মানে আমরা তো এই গর্তের ভিতরেই আছি। না না, আসলে দেখছি না, এটাকে আসলে দেখছি না। এটাকে আপনার ওভারকাম করে কেউ আগে আসে না কেন? আচ্ছা, এখন পার্টি আপনি যেটা বলেছেন পার্টির পার্টি একটা বড় ব্যাপার। একইভাবে আরো ধরেন আমি একটা খুব নাম ধরেই বলি আর কি, যে আদর্শ প্রকাশনী যেটা আর কি, মাহবুব ভাই আর কি, জাহাঙ্গীরনগরের ছাত্র আর কি। তো মাহবুব ভাই কিন্তু দেখেন তিনিও বোধহয় একটা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসছেন। হ্যাঁ, উনি প্রকাশনী করছেন এবং সেটা অনেক বড় কিছু, অনেক ভালো কিছু। তারই ধরেন হয়তো কোনো ক্লাসমেট, কোনো বান্ধবী বা সমসাময়িক তার সিনিয়র বা জুনিয়র কোনো নারীকে আমরা আসলে কেন দেখি না যে একটা প্রকাশনী সে এই চ্যালেঞ্জটা নেয়। সেও তো রাজশাহী মানে জাহাঙ্গীরনগরে পড়াশোনা করে, ঠিক যতটুকু মেধা মাহবুব ভাইয়ের আছে তার হয়তো আরো বেশি আছে। হ্যাঁ, যেহেতু সে অনেক অবস্ট্রাগল ফেস করে সে ওই সেম জায়গায় এসে দাঁড়াইছে। হ্যাঁ, বা তারও হয়তো ফ্যামিলি থেকে ততটুকু সাপোর্ট আছে যতটুকু মাহবুব ভাই পায়। তো সে একজন মাহবুব যদি একটা আদর্শ গড়ে তুলতে পারে,
তাহলে একজন নারী কেন এই চেষ্টাটা নেয় না আমাদের দেশে? আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে যে আমি ধরেন ইউপিএল এর যে স্বত্বাধিকারী, উনি কিন্তু একজন নারী। উনি আচ্ছা, ওনার, হ্যাঁ আপনি বলতে পারেন যে উনি তো ওনার বাবার প্রতিষ্ঠান চালাচ্ছে, ওই একই আপনি আর্গুমেন্ট। শুরুতেই বলছেন যেটা হ্যাঁ, আর কি, পলিটিক্যাল হ্যাঁ, পার্টির যে ক্ষেত্রে এটা জাস্ট যে রিপ্লেস argument। করা, বাবাকে রিপ্লেস করা হ্যাঁ, বা হাজবেন্ডকে রিপ্লেস করা, কিন্তু হ্যাঁ। ওইদিকে দেখেন যে ইউপিএল এর যেই হুম। আহ, অবস্থা ছিল, সেটা কিন্তু আসলে এখন এটা একটা ট্রেন্ডিং প্রকাশনীতে কিন্তু পরিণত হয়েছে। মানে সেটা হয়তো ধরেন তামারা আবেদ খুব ভালো করতেছে আরঙে, কোনো আচ্ছা, সন্দেহ আমি নাই, কিন্তু ওইটার মধ্যে আমি ফোকাস করতে হ্যাঁ, চাচ্ছি না। আমরা আমি ওইদিকে আসলে ধরেন এনজিও বা কোন হ্যাঁ। একটা প্রতিষ্ঠান গড়ে তোলা, কোন একটা প্রকাশনী আরো গড়ে কিছু তোলা, আছে যেগুলো আমাদের চোখের কিন্তু সামনে আছে বলে আমরা বলছি। সবচাইতে আলাদা যেটা আপনার ধরতে হবে সেটা হচ্ছে পলিটিক্যাল পলিটিক্যাল পার্টি, হ্যাঁ। পলিটিক্যাল পার্টি গড়ে তোলার ক্ষেত্রে কেন একজন নারী সেলফ উদ্যোক্তা হয়ে এটা করছেন না, এই কোশ্চেনটা আসলে খুব জরুরি। কিন্তু অন্য যে কোনো সেক্টরের চেয়ে এটা বেশি জরুরি, কারণ এই সেক্টরে জরুরি, কঠিনও বেশি। হ্যাঁ, হ্যাঁ, তারপর ওই আমরা কঠিনের হ্যাঁ। জায়গাটাই আমি আসছি যে আপনার একটা পলিটিক্যাল পার্টির, এখন আমি হার্ড ট্রুথ বলি কতগুলো, যে আপনি একটা পলিটিক্যাল পার্টি যদি ফিনান্স ফ্লো না থাকে, মানি ফ্লো না থাকে, একটা পলিটিক্যাল পার্টি দাঁড়ায় না। আমাদের যে সোসাইটির স্ট্রাকচার, এটা তো আদর্শ বেস না, আমি আগেও বলেছি। আপনার এখানে ভোটিং সিস্টেমটা এমন না যে ভালো লোককে আমার জয়যুক্ত করতে হবে। পলিটিক্যাল পার্টি যেগুলো গড়ে ওঠে, হ্যাঁ, সেগুলো কিন্তু ফিনান্স আগে থেকে রেডি হয়ে আসে না। ধরুন আমরা নুরুল হক নূরকে দেখছি, সে কিন্তু খুব বেশি টাকা পয়সা নিয়ে পলিটিক্স করতে আসছে, আমরা কিন্তু দেখি নাই সেটা। না, উনি তো একটা মুভমেন্টের মধ্যে দিয়ে এসেছেন। সেই তো বলছি, এই মুভমেন্ট মুভমেন্ট ইজ আ ক্যাশ ফ্লো। আপনি এখন বলি মুভমেন্টের মধ্য দিয়ে আপনার মানুষের আগ্রহ আসে। এখন মানুষের যখন আগ্রহ আসে, তখন আপনি হচ্ছে যখন এটাকে ওপেন ফান্ডিং এ ছাড়বেন, তখন এটার একটা যৌক্তিকতা তৈরি হয়, মানুষ আপনার উপর ভরসা করতে। নূরের উপর অনেক মানুষ ভরসা করেছে, আমরাও ভরসা করেছি। এখন যখন গণ অধিকার পরিষদ গঠিত হলো, কত মানুষ আসলে চেয়েছে যে পার্টিতে ওয়ার্ক করুক, কারণ আমাদের একটা নতুন পার্টি দরকার ছিল। এটা একটা সময়ের প্রয়োজনে তার এই কাজটা। এখন ধরেন এনসিপির মতো পার্টিও কিন্তু আসলে সময়ের প্রয়োজনে তৈরি হয়েছে। কিন্তু এখন গিয়ে দেখা যাচ্ছে, আপনি তো বলতেছেন যে মানে কেন একজন নারী নতুন পার্টি করছেন না, আপনি কত নতুন পার্টি করবেন? আমার তো আসলে ওয়ার্কেবল পার্টি দরকার। আমি সেটাই বলছি, কিন্তু এখন আমি উদ্যোগের কথা বলছি। কোনোটা হয়তো সফল হয় না, সেটা আলাদা কথা। হ্যাঁ, মানে আমার বক্তব্যটা হলো যে জুলাইয়ের পরে না হলেও 100 সংগঠন আমরা দেখছি যেগুলো মানে একটা ম্যান লিড করতেছে আর কি, বা উদ্যোগটা নিচ্ছে এন্টারপ্রেনার হিসাবে আর কি। এটা আমরা নারীদের কাছে পাই না কেন? এবং শুধু পলিটিক্যাল পার্টি না, অন্য সমস্ত সেক্টরেই আর কি। তো এটা কি আমাদের এই সমস্যাটা আসলে গলতটা কোথায়? গলতটা অনেক জায়গায়, মোটা দাগে একটা মনস্তত্ত্বের গলত এখানে আমি বলবো সবচেয়ে বেশি। কারণ এখানে আপনার পুরো, আপনি তো দেখলেন যে গত 2 বছরে আসলে নারীদের প্রতি ইন টোটাল আসলে যারা কথা বলে বা যারা অ্যাক্ট করে, তাদের মনস্তত্ত্ব কিরকম, কি পরিমাণ বিধ্বংসী হতে পারে, সেটা কিন্তু আসলে উপরে উঠে এসেছে। আমি এটাকে মূল মনস্তত্ত্ব মনে করি না। বাংলাদেশের মানুষের, বাংলাদেশের পুরুষের মূল মনস্তত্ত্ব এটা আমি মনে করি না। আমি মনে করি তারা যারা আসলে নারীদের সাথে সহাবস্থান এবং নারীদের সাথে আচরণে বা রাজনীতিতে অভ্যস্ত, তারা কম কথা বলেন এসব নিয়ে। তারা হয়তো ওকে এই কাজগুলো করাতে ওকে, কিন্তু যারা বিধ্বংসী তাদের অ্যাক্টিভিটি আপনি বেশি দেখবেন। কিন্তু এটা যে আছে সোসাইটিতে, এটা তো বেরিয়ে এসছে। এখন এইটাকে কমানোর উপায় কি? এটা যদি না কমে, তাহলে তো নিরাপত্তা আসবে না। পলিটিক্যাল ফিল্ডে সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা অনিরাপত্তা। আপনি বিএনপির এত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, এগুলো কি বিচার হয়েছে? বিচার তো হয় নাই। জামাতেরও অনেক খুন হয়েছে, গুম হয়েছে, তার সেই বিচারগুলো আমরা পাইনি। এগুলো তো পলিটিক্যাল কিলিং। আপনি আপরাইজিং এরটা আমি পরে আসবো, এটা তো অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু যখন পলিটিক্যাল বোঝাপড়া, মানে ধরেন বিএনপির সাথে আওয়ামী লীগের যে দ্বন্দ্ব, এই যে ইলেকটোরাল দ্বন্দ্ব, এই ইলেকটোরাল দ্বন্দ্বের মধ্য দিয়ে আসলে কর্মী খুন হচ্ছে বিএনপি। যখন কর্মী খুন হচ্ছে, এখন তো বিএনপির সময়, চাইলে তো সেই মামলাগুলো করা যেত এবং সেগুলোকে অ্যাটেনশন দেওয়া যেত। এইটাই একটা মুভমেন্ট আকারে বিএনপি দাঁড়াতে পারতো। বিএনপি কি সেটাকে গুরুত্ব দিয়েছে? দেয় নাই। যখন এটা করে না, তখন হচ্ছে মানে পলিটিক্স মানে অনিরাপত্তার মধ্য দিয়ে আপনাকে ঝুঁকি নিয়ে করতে হবে। এটা কালচার পরিণত হয়। যে মানে ঝুঁকি, এটা সে নিতে চায় না তারা, এই তো কারা? নারীরা সেই মানে সেখান থেকে আপনি এটা ড্র করছেন আমার ব্যাখ্যা থেকে। আমি বলছি যে এইটা তো আপনার কাজ। সরি, আমার কথা বলা বোধহয় আবার একটু মানে না, সমস্যা নেই, আমি যদিও সেরকম কোনো কিছু মেইন করার চেষ্টা করতেছি না। না, আই নো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে নারীরা এটা ঝুঁকি নিতে চাচ্ছে না, ব্যাপারটা এরকম না। নারীরা তো ঝুঁকি নিয়েছে যখন তার পুরুষ যে পলিটিশিয়ান, তার পরিবারের
সে যখন আটক হয়েছে তখন তো সে রাস্তায় দৌড়াদৌড়ি করছে, সামনে চলে আসে, সেই তো সবকিছু করেছে। এবং তার মানে তার যে হারিয়ে যাওয়াটা, এইটা তার গুম হয়ে যাওয়াটা, এইটাকে অ্যাটেনশন, মিডিয়ার অ্যাটেনশনে কে আনছে? আনছে ওই নারী, ওই স্ত্রী বা মা বা বোন বা মেয়ে। এই যে ক্যারেক্টারগুলোকে আমরা কি তাদেরকে ওই সম্মাননা দিতে পেরেছি? না হলে আমি কিভাবে আসলে ওমেন পলিটিশিয়ান তৈরি করব? তার যে ত্যাগ, সে তো পলিটিক্যাল ত্যাগ করছে অলরেডি, তারপর ওই ত্যাগটাকে আমরা অ্যাটেনশন দিই না। আর আরেকটা হচ্ছে যে নিরাপত্তার কারণে আমি এটা আমার কাছে অনেক বেশি আসে যে আপু আমি অনিরাপদ বোধ করছি, আমার ইনবক্সে এই ধরনের থ্রেট আসছে, আমার পুরুষ সহকর্মী আমাকে পিছিয়ে ফেলার জন্য, আমি একটা পোস্টাল ক্যান্ডিডেট, আমাকে পিছিয়ে ফেলার জন্য এই ধরনের কথা ছড়াচ্ছে। এটা যেহেতু আমার কাছে প্রচুর আসে, আমি মনে করি যে এইটা একটা মানে আমাদের পলিটিক্সের কোনো ধরনের নর্ম নাই, আমাদের কোনো কালচার নাই পলিটিক্স কিভাবে করতে হবে। ওই কালচারের অভাবের কারণে এই ঘটনাটা ঘটে, আমি এটা ব্যাখ্যা করলাম। কিন্তু তার মানে কি এই যে আমার তার সাথে একটা আহ্বান দিতে হবে? আমি যেহেতু অনেক সমস্যার কথা বললাম, আমার আহ্বানটা এই, বাংলাদেশের নারীদের ছাড়া বাংলাদেশের কোনো উন্নতি বা পলিটিক্যাল পরিবর্তন এটা অসম্ভব। সো এই অসম্ভবের জায়গা থেকে এক হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, আমরা বাড়িতে বসে থাকতে পারি, আমরা হতাশ হয়েছি, আমরা জুলাই অভ্যুত্থানে যা চেয়েছি তা পাই নাই, আপনি এনসিপি করেন কেন, আপনি বিএনপি করেন কেন, আপনি জামাত কিভাবে করেন, এই ধরনের কোশ্চেন আমরা বলতে পারি। কিন্তু তারপরও নারীদেরকে আপনার আনতে হবে এবং নারী বান্ধব পলিসিকে উৎসাহ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে হবে, সোসাইটাল চাপ প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে কাজ। ওকে, আচ্ছা একটা ট্রেন্ডি কোশ্চেন করি আর কি। এই গতকালকে আমাদেরই এক ছোট ভাই, এখন অস্ট্রেলিয়া প্রবাসী, আব্দুল্লাহ বাকি, সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে আর কি এনসিপিকে নিয়ে আর কি, 6 জন এমপির, সিটিং এমপির ছবি দিয়ে, যে এনসিপির এই 6 জন এমপি কোনো না কোনোভাবে শিবিরের সাথে কানেক্টেড। এটা নিয়ে অনেক বক্তব্য, পাল্টা বক্তব্য। আপনি কি মনে করেন বাকির বক্তব্য কতটুকু রাইট বা কতটুকু রেটরিক? এখন মানে এরকম অনেক কিছু আমি দেখি অনেক সময় ফেসবুকে, তো এইটা কেন বলেছেন উনি, ওনার তাহলে ব্যাখ্যা দেওয়া উচিত যদি এটা হয়। হ্যাঁ, সে আবার পরে আবার একটি ডিসক্লেমার দিছে যে যারা শিবিরের সাথে কানেক্টেড, হয়তো কোচিং ক্লাস নিছে, ও আবার উইথড্র করে নিছে, কিছু বলছে। আচ্ছা, আপনি তো ভিতরে আছেন, কোর জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে এই যে অভিযোগটুকু, এটা হলো কতটুকু সত্য? যে মানে আমার কাছে ধরেন আমি পলিটিক্স একটু অন্যভাবে করি, মানে ধরেন এই অভিযুক্ত করে আমার লাভটা কি? এখন আমার কথা হচ্ছে যে যদি পলিসির জায়গা থেকে, ধরেন আমি মুক্তিযুদ্ধকে কিভাবে দেখব, আমি নারীদেরকে কিভাবে দেখব, আমার এইসব পলিসির জায়গা থেকে যদি আমার সবকিছু ক্লিন থাকে, যদি এবং কালচারের জায়গা থেকে এগুলো ক্লিন থাকে, তাহলে তো আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো আলাপ নেই। ব্যাকগ্রাউন্ড তো সবাই সবার ব্যাকগ্রাউন্ড ছেড়ে, আমি বামপন্থী পলিটিক্স করছি না, তো আমি তো সেটা ছেড়ে এসেছি। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যারা আগে শিবির করেছেন, এটা নিয়ে আসলে বড় আলাপ করতে হবে। আমি বলে রাখি যে আমি যে কোনো মন্তব্যের দুঃখ প্রকাশ করি না, কিন্তু আমি বলি যে যারা আগে শিবির করেছেন তাদের এক ধরনের ট্রেনিং থাকে, সেই ট্রেনিং এর কারণে ওই যে আছে না, অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিইনি, এই ধরনের একটা সিচুয়েশন ঘটে কিন্তু ওনাদের মনস্তত্ত্বের মধ্যে। এটা ওনাদের পুরো দোষ না। আমি জামাতের সাথে ডিল করতে একেবারেই রাজি না। ওনারা মানে একটা ব্যাকডেটেড, একটা খুবই অপ্রয়োজনীয় একটা পলিটিক্স করেন। ইভেন আপনি কালকের অধিবেশন যদি দেখেন, যে হান্নান মাসুদের একটা বক্তব্য যেখানে ঋণ খেলাপি বলেছেন, এরকম একটা বক্তব্যের পরে আমিরে জামাত উনি দাঁড়িয়ে বলেছেন যে আমরা সংসদের বাইরের কথা ভিতরে আনতে চাই না। উনি ডিফেন্ড না করে উনি বলছেন যে উনি বিপ্লবের রক্ষাধারী, কিন্তু উনি ডিফেন্ড না করে বরঞ্চ আমাদের যে এমপি তাকে উনি কটাক্ষ করলেন যে উনি সংসদের বাইরের কথা সংসদের ভিতরে আনছেন। তাদের পক্ষে কথা বলছিলেন ইসলামী ব্যাংক নিয়ে, কিন্তু ওনারা এটাকে মানে এই জন্য আমি বলছি যে জামাতকে আসলে মানে কোনোভাবেই আর ইয়ে করা যাবে না, মানে এটা কোনোভাবেই আর পলিটিক্যাল ফোর্স আকারে, পলিটিক্যাল দল আকারে এটাকে গ্রহণযোগ্য কোনো জায়গায় নেই। এখন শিবিরের জায়গাটায় আসি, শিবিরের আমি দেখেছি যে ওনারা অনেক জায়গা থেকে ওনারা পলিটিক্স করতে চান, মানে বাংলাদেশের পরিবর্তন কিভাবে চান, ঠিক আছে এটা নিয়ে কোশ্চেন থাকতে পারে, কিন্তু ওনারা চান পলিটিক্সটা করতে। আপনি বাংলাদেশের দীর্ঘমেয়াদী পলিটিক্সের জন্য আগ্রহী লোকও কম পাবেন। এই ঘটনাটা কিন্তু ঘটে যে, এবং আমি যাদের সাথে কাজ করেছি আগেও, আমার অভিজ্ঞতায় দেখেছি আপনি হার্ডলি এমন লোক পাই যে যিনি জীবন দেওয়া হইলেও পলিটিক্সটা করতে চান, রাজনীতির মতো করে করতে চান। এইটার ব্যাপারে আগ্রহী লোকজন কম, তবে সুবিধাবাদী আপনি অনেক পাবেন। হ্যাঁ, তো কিন্তু দল তো গড়ে ওঠে যারা জীবন দিয়ে পলিটিক্স করতে চায়, যারা সুবিধাবাদী তাদেরকে দিয়ে, ত্যাগের বিনিময়ে দল গড়ে। হ্যাঁ,
আমার কাছে মনে হয় এটা পাওয়াটা খুব কঠিন। আমি অনেক সময় দেখি যে এই ওরিয়েন্টেশন থেকে এই প্রবণতাটা বেশি পাওয়া যায়। ধরেন ইসলামপন্থী ওরিয়েন্টেশন থেকে এটা বেশি পাওয়া যায়। এখন শিবিরের এই জায়গা থেকে, ইসলামপন্থীর জায়গা থেকেও তারা তো ইসলামপন্থী নিজেদেরকে এখন আর দাবি করেন না, আবার করেন, এরকম একটা ধোঁয়াশাপূর্ণ জায়গায় আছেন। কিন্তু যারা আগে শিবির করেছেন তাদের এক ধরনের মনস্তত্ত্ব আছে। এই মনস্তত্ত্ব থেকে কেন জানি তারা বেরোতে পারেন না, এইটা একটা আফসোসের বিষয়। এবং তারা তো বয়সে তরুণ, কিন্তু দিন শেষে জামাতের কোনো কিছু হলে ওনাদের গিয়ে সেভ করতে হবে এরকম একটা চাহিদা ওনাদের মধ্যে দেখা যায়, কিন্তু তারা এটাকে ডিজাউন করতে পারছেন না। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা যদি আসলে ক্লিন আপ করতে পারেন ওনারা, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আরো বেশি, কারণ এটা একটা বড় তরুণ জনগোষ্ঠী এবং ওনারা পলিটিক্স করবেন। আপনি মানে মনে করেন না যে ওনারা পলিটিক্স ছেড়ে দিবেন বা অন্য কোথাও চলে যাবেন, ওনারা পলিটিক্স করবেন। সামহাও আমাদেরকে কোনো একটা কোহ্যাবিটেশন একটা প্রসেসের মধ্যে যাইতে হবে। তাহলে সেটা কি, ওনাদের সাথে আমাদের কিছু রাষ্ট্র প্রকল্পের, কিছু ভিশনের, কিছু জায়গায় আমাদের ঐক্যমত্য হইতে হবে, এবং এটা বাংলাদেশের সবাইকে হইতে হবে। জামাত এটাতে একমত হবে না। জামাত আসলে একবার বলবে, আবার নড়বে, আবার মুনাফেকি করবে, এই জিনিসগুলোই করবে। তবে আমি তরুণদের জায়গাগুলো একটু আমি আরো দেখতে চাই। সো সেই জায়গা থেকে ওই যে ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ যদি আপনি করেন, তাহলে কি আমাকে এখন লেফট হিসেবে করা হবে? কিছুটা হয়তো আমার পার্টির মধ্যে আছে এটা, যে উনি তো লেফট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, উনি তো এগুলো করবেই, হয়তো এটা কারো কারোর মধ্যে থাকতে পারে, কিন্তু এটা তো উচিত হবে না নিশ্চয়ই। আচ্ছা, ওকে। তো এখন আজকে হলো কি জুন প্রায় শেষের দিকে আর কি, এই সরকারের 4 মাস সময় গেল আর কি। তো এই 4 মাসে আপনি একটা র্যাঙ্কিং করেন দেখি আমাদের বর্তমান যে সিটিং পার্টি বিএনপি, অপোজিশন জামাত এবং তার সাথে আপনার পার্টি এনসিপি, কিভাবে আপনি মূল্যায়ন করবেন এই 4 মাসে আর কি তিনটা পার্টিকে? তিনটা পার্টিকে মূল্যায়ন করব, বিএনপি, জামাত, এনসিপি। দেশে আসলে আলটিমেটলি এখন তিনটা পার্টি আছে। বিএনপি ভাই, এটা পুরো সিচুয়েশনটা আমার কাছে মনে হচ্ছে আবার এক আরো দেখতে পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, মানে বিএনপির কর্মকাণ্ডে বিএনপি আসলে যেভাবে ভাবছে, তার এক ধরনের ট্রমা দেখতে পাচ্ছি আমি। এটাকে আমি পুরো ব্যাখ্যা করতে পারবো না। আপনি মানে 1-11 নিয়ে যে কয়টা আসলে বই বা ঘটনা যারই যা জানা আছে, বা এখনো দেখতে গেলে কিছুটা আমি মিমিক্রি দেখতে পাই এখনো। আমার কাছে মনে হয় যে বিএনপি দল রিফর্মের জায়গাগুলো নিয়ে আরেকটু সিরিয়াস হওয়া উচিত, এবং তার যে পলিটিক্যাল কালচার পরিবর্তনের জায়গাগুলো নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। না হলে এই যে ভয়টা না, এটা তাড়িয়ে বেড়াবে, এটা সলভ হবে না। আর স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এটা আমি আগেও বলেছি। আর বাকি জিনিস হচ্ছে পলিসি। ভালো লোক ভালো পলিসি দিতে পারবে। আমির খুশরু ভাই অনেক ভালো ভালো পলিসি দিয়ে যেতে পারবেন, উনি কিন্তু চেষ্টাও করছেন আমার কাছে মনে হয়েছে, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার। যখন আপনার মাফিয়া গোষ্ঠী থেকে বা অলিগার গোষ্ঠী থেকে বলে দেওয়া হবে যে আপনি এটা ফলো আপ করতে পারবেন না, বা এইভাবে তো আর আলাপটা নিশ্চয়ই আসে না। আলাপটা থাকে যে মানে পারস্পরিক যে দেওয়া নেওয়া, সেই জায়গায় আপনি এটা আর আগায়েন না ভাই, এই বিষয়টা তো থামান, এখন থামান, আর রিফর্ম করেন না। তো এই রিফর্মের জিনিসটা আসলে সবার জন্য খুব আতঙ্কের। তো বিএনপির এই জায়গাগুলোতে, আর সবচেয়ে বড় বিএনপি যেটা নিজের জন্য নিজের কবর খুঁড়েছে, সেটা হচ্ছে গণভোটকে ডিনাই করা। বিএনপি যদি গণভোটকে এগ্রি করে, সংস্কার যতটুকু তারাই এগ্রি করেছে ততটুকুও করে ফেলতো, তাহলে তার একটা গণতান্ত্রিক দল হওয়ার পথে তার আর কোনো বাধা থাকতো না। এখন তার বাধা আছে, এই বাধাটা তাকে উপড়ে ফেলতে হবে। জামাতের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে জামাত তার ইতিহাসে, জীবনের ইতিহাসে এবং ভবিষ্যতের জন্য সর্বোচ্চ আসন পেয়েছে, আর এটা কখনোই হবে না, মানে এটা বাড়বে না, এটা আর কখনোই বাড়বে না। আচ্ছা। আর জামাতের জায়গা থেকে আমি বলবো যে খুবই দুর্বল এবং খুবই এবং নন এক্সিস্টেন্ট একটা বিরোধী দল, যেটা আমি বললাম যে আমাদের এমপিরা যখন কথা বলছেন তখন গিয়ে আমিরা জামাত সেটাকে মনে হচ্ছে না ওনাকে রেফারির দায়িত্ব, উনি স্পিকার, মনে হচ্ছে ওনাকে এই দায়িত্বটা পালন করতে হবে। তো এটা হয় না। তো বিরোধী দলের নেতা হিসেবে ওনার কাছ থেকে কোনো পলিটিক্যাল ভিশন পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের জায়গা থেকে আমি বলবো যে আমাদের এমপিরা খুব ভালো পারফর্ম করতেছেন। এখন এটাকে পারফরমেন্স হিসেবে দেখলে হবে না, যদি আসলে আমরা এমন কথা যেন বলি যেটা আমরা পরবর্তীতে আমরা যখন সরকার গঠন করব ইনশাল্লাহ, তখন যেন আমরা এটার প্রতিফলন করতে পারি, পরে যেন আমাদের সংসদের বক্তব্য দিয়ে আমাদেরকেই কটাক্ষ করা না যায়। আমরা আপনাকে এবার সংসদে দেখলাম না কেন? কারণ কি, ইলেকশন কেন অংশ নিলেন না কেন জাতীয় নির্বাচনে?
আমি তো ইলেকশনে অংশ নিইনি, কারণ জামাতের সাথে আমাদের পার্টি জোট করেছে। এটা তো যেই আপনি তো পার্টিতে তো আছেন। হ্যাঁ, আমি পার্টিতে আছি। তো সে তো তো বিষয়টা তো পার্টি টু পার্টি, ব্যক্তি তো আর মানে ব্যক্তি থেকে তো ব্যক্তি না। না, তো এটা আপনি যখন আপনার পার্টি যখন জয়েন করলেন এবং আপনি যখন পার্টিতে আছেন, তো ইলেকশনে কেন গেলেন না কেন? বা আমরা সংসদে আপনাকে না মানে দেখতে পারার থেকে যে বঞ্চিত হইলাম, এই কারণটা কি আর কি? সংসদে দেখতে পারার থেকে বঞ্চিত, যে সংসদে দেখতে পারাটাই পলিটিক্সের একমাত্র মেথড না। এইটাকে বাংলাদেশের মানুষের মাথায় ঢুকাইতে হবে। আমাদের পলিটিক্স হয় আমাদের রাজপথে। না, দেখেন আপনি কিন্তু এই কিছুক্ষণ আগে জামাতকে কিন্তু আপনি যে ডিনাই করলেন সংসদের মানে পারফরমেন্সের জন্য, কিন্তু আবার একইভাবে আপনি এনসিপি কে যে আপনি যে জায়গায় দেখলেন সেটা কিন্তু সংসদের পারফরমেন্স। এটা মানুষ দেখে। হ্যাঁ, ওকে। তো ফলে সংসদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সংসদ গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকে গুরুত্বপূর্ণ করলে ওখানে পারফরমেন্সটাই সর্বস্ব হয়ে ওঠে। ওইখানে যদি পারফরমেন্স কেউ দেখাতে পারে, এটাই তার একমাত্র পুঁজি। তো এই জন্য আমরা পার্থ ভাইকে, মানে আন্দালিব রহমান পার্থ আমার খুবই পছন্দের বড় ভাই, কিন্তু হ্যাঁ, কিন্তু উনি ভালো পার্লামেন্টেরিয়ান, দ্যাটস ইট। কিন্তু এখন তার আগের বক্তব্যর ভিডিও আর পাশাপাশি এটা রাখলে আপনি মিলাতে পারবেন না। এখন আগে তো সে ছিলেন বিরোধী দলে, এখন তো তার উপর একটা দায়িত্ব আছে। সরকারে থাকলে তো আপনি চাইলে অনেক কিছু বলতে পারবেন। এটাই আমি বলছি, আমাদের এনসিপির এমপিদের যেটা, আপনি যখন বাসার ছোট মেয়ে হবেন তখন চাইলেই আপনি ভাতের থাল ছুঁড়ে ফেলতে পারবেন, কিন্তু যখন আপনি মা হবেন তখন তো সেটা করা যায় না। না, কথাটা এরকম না। কথাটা হচ্ছে আপনি একজন রেসপন্সিবল পলিটিশিয়ান কিনা। তার মানে আপনি যখন যে বক্তব্যটা দেন সেটা আপনি দায়িত্ব নিয়ে দেন কিনা। যদি আপনি দায়িত্ব নিয়ে দেন তাহলে ওই বক্তব্য আপনি কখনোই খণ্ডন করতে পারবেন না। আমি দেখি যে আমাদের দেশের পলিটিশিয়ান কারা, যারা যত বেশি নিজের কথা সুইচ করতে পারে। আচ্ছা আচ্ছা। আমি আমার কথা সুইচ করিনি। কারণ আমি যদি ধরেন আমি যেটা করতে পারতাম যে আমি চুপ থাকতে পারতাম, জোট করেছে ভালো করছে, আমার পছন্দ হয়নি, আমি সংরক্ষিতটার জন্য চুপ করে থাকতে পারতাম। এটাতে করে কি লাভ হইতো? আমার পলিটিক্যাল পজিশনটা দেখেন। আমি একটা জিনিস বলি, আপনি বলতেছেন না যে নারীরা কেন আগায় আসে না। নারীরা সবসময় কোনো না কোনো পুরুষের আন্ডারে, উইদাউট ওই যে দুই প্রধানমন্ত্রীর কথা বলবো না, মানে শেখ হাসিনা একটা দলের প্রধান, খালেদা জিয়া ছিলেন, ওনাদের কথা বলবো না, কিন্তু বাকি সবাই কোনো না কোনো পুরুষের আন্ডারে পলিটিক্স করেন। সো এইটা আর কত? এটা তো একটা সীমা থাকা দরকার। সো আমি চেষ্টা করছি যে আমি এখন নিজেকে ডেভেলপ করব, যে আমার যে ভিশন আছে সেটা আমি তৈরি করার চেষ্টা করব। এবং আমি নারীদের রাজনীতির জায়গা থেকে, আপনি বললেন যে আসে না কেন, নারীদেরকে আপনি যদি এখন কোনো গ্রেটার ভিশন না দেন, যদি এবং সেটার ব্যাপারে যদি আপনার নিজের কমিটমেন্ট না থাকে, ওনারা যদি না দেখেন, তাহলে নারীরা আসলে পলিটিক্সে এইভাবে আর আসবে না। পরে ওনারা যেটা করেন, ওনারা বারবার দায়িত্বটা পালন করে আবার ঘরে চলে যান বা নিজের কার্যক্ষেত্রে চলে যান। কিন্তু আমরা যেভাবে চাই নারীদেরকে রাজনীতিতে, সেটা করার জন্য তাদেরকে ভিশন দিতে হবে। তো আমাকে ওইটা তৈরি করতে হবে, আমার অনেক কাজ আছে। তো এখন পলিটিক্সে আমাকে সংসদ সদস্য হওয়ার ব্যাপারে দল বলেন, এই তো অনেক আগেই বলে রেখেছে যে আপনি হন, নির্বাচন কমিটির সেক্রেটারি হন এবং আপনি সংরক্ষিতটা করেন, এনশিওর করেন। তো আমার তো আসলে যদি এটা করতাম তাহলে আমি কিভাবে জোট নিয়ে যা হয়েছে, এটা যে একটা পলিটিক্যাল ব্লান্ডার হয়েছে, ঐতিহাসিক মিস্টেক হয়েছে, এটা বলার ব্যাপারে আমার যৌক্তিকতা কি থাকতো, তাই না? তাহলে আমাকে ওইটা, আমি তো একই সাথে সুবিধা, একই সাথে দুইটা তো বোথ এন্ডে চালানো সম্ভব না। তো এই কারণে আমি ওইটা গ্রহণ করিনি। ঠিক আছে, খুবই ধন্যবাদ। আমরা চাই যে আপনি সামনে আবার সংসদে আসেন, মানে আবার না, মানে সংসদে আসেন, জিতে যাবো এবার ইনশাল্লাহ। আমরা চাই যে আপনি সরাসরি জিতে আসেন এবং এই যে জনগণের জন্য যা কিছু করার সেটা একটা স্টিয়ারিং সিটে বসে করেন আর কি। তো আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার সাথে আবার আড্ডা হবে। থ্যাংক ইউ ভাই। ওকে দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে দেখা হবে সামান্তা শারমিনের মতনই আরেক কোনো এক নেত্রীর সাথে আর কি। আল্লাহ হাফেজ।